আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলের ভালোবাসা ভিউয়ার্সগণ কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। চলুন প্রথমেই দেখে নেওয়া যাক আমাদের নিউজে কি কি সংবাদ রয়েছে। ট্রল করার আগে ওবায়দুল কাদের সম্পর্কে একটু জানুন। সংক্রমণ ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদেরের শরীরে। এমপি মেননকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বললেন আল্লামা শফি। এবার বিস্তারিত সংবাদ। উন্নত চিকিৎসা সেবা দিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর ফিলিপ কোহের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। রোববার সকালে ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। সিসিইউর 2 নম্বর বেডে লাইফ সাপোর্টে চিকিৎসা দেওয়া হয় তাকে। এই খবর দেশের সবগুলো গণমাধ্যম ও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে তার সুস্থতা কামনা করেন নেট জনতা। তবে বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওবায়দুল কাদেরকে নিয়ে ব্যাপক হারে ট্রোল করতে দেখা যায়। তার যেসব রাজনৈতিক কর্ম ও বক্তব্যতে দ্বিমত দেখা গেছে সেসব কথাকে টেনে এনে হাস্যরসে মেতে ওঠেন বেশ কিছু নেটিজেন। এ বিষয়ে সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক সহ অনেক সচেতন নাগরিক আক্ষেপ ও হতাশা প্রকাশ করেছেন। মুমূর্ষু এমন ব্যক্তির বিষয়ে এসব ট্রল না করে বাংলাদেশের রাজনীতিতে ওবায়দুল কাদেরের অবদান নিয়ে ভাবতে বলেছেন তারা। এ বিষয়ে কাজী নিপু নামের এক সচেতন নাগরিক জানিয়েছেন, ওবায়দুল কাদেরকে নিয়ে ট্রোলে মেতে ওঠার আগে তার সম্পর্কে জেনে নিতে। এ লেখায় তিনি বাংলাদেশের জন্য ওবায়দুল কাদেরের কিছু অবদান তুলে ধরে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। ফেসবুক থেকে নেওয়া সেই লেখাটি দেওয়া হলো। বাংলাদেশের 1/1 ভূমির বঞ্চিত মানুষজন এক নায়কদের আমলে নিজস্ব সত্তা রক্ষার্থে লড়াই সংগ্রাম তীব্রতর করেছিল 1975-এর পট পরিবর্তনের পর। তাদের ক্ষোভ প্রশমনে রাষ্ট্রের উদ্যোগ যখন বল প্রয়োগ থিওরির মধ্যে সীমাবদ্ধ, তখন মুক্তিযুদ্ধের সপক্ষের সংগঠনটির শুভবুদ্ধির উদয় হয়েছিল যে আলাপ আলোচনায় সমস্যা সমাধানের একমাত্র পথ। বঞ্চিতদের অবিসংবাদিত নেতা সন্তু লারমার সাথে সেই মোতাবেক দুর্গম পাহাড়ি জঙ্গলে যোগাযোগ করে আলোচনা চালানো হয় দলের হাইকমান্ডের প্রত্যাশা অনুযায়ী। এই যোগাযোগ স্থাপনকারী আর আলোচনাকারী ব্যক্তিটি কে জানেন? তিনি হলেন ওবায়দুল কাদের। 1997 সালের 2 ডিসেম্বর আদিবাসীদের সাথে সরকারের সাথে শান্তি চুক্তি করার ক্ষেত্রে পটভূমি সৃষ্টি আর আস্থা সৃষ্টিতে ভূমিকা ছিল বহু আগে থেকে চলা ওবায়দুল কাদেরের ওইসব যোগাযোগ। ওবায়দুল কাদের একজন আপাদমস্তক রাজনীতিবিদ। একেবারে তৃণমূল বলতে যা বোঝায় সেখান থেকে ছাত্র রাজনীতির লম্বা পথ হেঁটে ধাপে ধাপে আজকের অবস্থানে এসেছেন তিনি। আন্দোলন, সংগ্রাম, জেল জুলুম, বহু চড়াই উতরাই পার হওয়া এই মানুষটি শুধু রাজনীতির পথ ধরেই হাঁটেননি। কখনো নেতা হয়ে হেঁটেছেন রাজপথে, কখনো বা পথপ্রাচীরের বেশ ধরে ফুটপাতে। আপনি হয়তো ভুলে গেছেন বছর 3 আগে দুর্নীতির বিরুদ্ধে তার লাইভ অ্যাকশনের কথা। আপনি হয়তো ভুলে গেছেন তার কাজে কর্মে মুগ্ধ হয়ে এই আপনিই তাকে বাংলার ফাটাকেষ্ট বলে ডাকতেন। সব ভুলে আপনি স্রোতের সঙ্গে তাল মিলিয়ে তাকে ট্রোল করতে শুরু করেছেন। কিন্তু ইতিহাস তাকে ভুলবে না। কিছু মানুষ এখনো আছেন যারা রাজনীতিকে ব্যবসায় পরিণত করেননি। তাদেরই একজন এই ওবায়দুল কাদের। আজ তিনি হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই মানুষটি তার কলেজ জীবন থেকে রাজনীতি করে আসছেন। 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, প্রতিটি বড় বড় আন্দোলনে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন তিনি। 1975-এ জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 2.5 বছর জেল খেটেছেন। এমনকি 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তিনি 17 মাস জেল খেটেছেন। 1977 থেকে 1981 সাল মেয়াদে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। যুব ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত ওবায়দুল কাদের। বাংলাদেশের সবচেয়ে অভিজাত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও তিনি। আপনি ভাবতেও পারবেন না ওবায়দুল কাদের কত বড় একজন রাজনীতিবিদ। শুধু রাজনীতিবিদই না, একই সাথে তিনি একজন সাহিত্যিক এবং সাংবাদিকও। আমাদের তরুণ প্রজন্ম আজ ওবায়দুল কাদেরের মতো একজন ব্যক্তিকে নিয়ে নোংরা রসিকতায় ব্যস্ত। যে মানুষটির জীবন কতটা কষ্ট সংগ্রামে পরিপূর্ণ, তার রাজনৈতিক ক্যারিয়ার কতটা উজ্জ্বল তা দেখেই বোঝা যায়।
সামান্য সস্তা জনপ্রিয়তা পেতে তাকে ট্রোল করে আপনি যে ইতিহাস কত বিকৃত করছেন তা ভেবেছেন কি? ওবায়দুল কাদের স্যারের অবস্থা এখন আশঙ্কাপূর্ণ। হাসপাতালে ভর্তি আছেন তিনি। আপনি যদি তার হেটার্স হয়ে থাকেন তবুও বলি, আসুন অন্তত আজকের দিনটা আমরা তার সুস্থতা কামনা করে দোয়া করি। অন্যদিকে সংক্রমণ ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদেরের শরীরে। ওনার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়েছে, কিডনিতেও সমস্যা ধরা পড়েছে। তবে এসব রোগ জটিল পর্যায়ে নেই, কিডনির ডায়ালাইসিস করা লাগবে না, ইনফেকশনও গুরুতর নয়। সার্বিকভাবে তার শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে। এখন অনেকটাই স্থিতিশীল আছেন এই রাজনীতিক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। মূলত সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতা থেকে শুরু করে ভিআইপিদের আনাগোনায় চিকিৎসা ব্যাহত হওয়ার উপক্রম হয় বিএসএমএমইউতে। তারা সবাই দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ওবায়দুল কাদেরকে দেখতে গত রোববার থেকে বিএসএমএমইউতে ভিড় করেন। হাসপাতালে ভিড় না করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাও এক্ষেত্রে খুব একটা কাজে লাগেনি। এক্ষেত্রে আবেগও কাজ করেছে। এমত অবস্থায় উপমহাদেশের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর দেবী শেঠের সোমবার ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা দেখে তাকে সিঙ্গাপুরে নেওয়ার পরামর্শ দেন। দেবী শেঠে দেখে যাওয়ার পর ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলনে জানায়, এ ধরনের রোগীদের ক্ষেত্রে হাসপাতালে বিভিন্ন ব্যক্তিদের অ্যালাউ করার কারণে ইনফেকশন ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। তাই বিএসএমএমইউতে সঠিক চিকিৎসা দেওয়া সত্ত্বেও তাকে বিদেশ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিচ্ছে মেডিকেল বোর্ড। ইনফেকশন এড়ানোর যুক্তিতে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও সেটা থেকে এড়ানো যায়নি। ওবায়দুল কাদেরের চিকিৎসা সম্পর্কে মঙ্গলবার সকালে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে জানান, সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চিকিৎসা শুরু হয়েছে। সোমবার হাসপাতালে পৌঁছানোর পরপরই সেখানকার চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। জরুরি কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে তার শরীরে কিছু সংক্রমণ রয়েছে। পাশাপাশি কিডনির সমস্যা পাওয়া গেছে, তবে ডায়ালাইসিসের প্রয়োজন নেই। আগের তুলনায় ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির দিকে, এমন তথ্য জানিয়ে বিপ্লব বড়ুয়া বলেন, তার অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো। নতুন করে যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে সেগুলোর প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকেরা। মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর ফিলিপ কোহের তত্ত্বাবধানে ওবায়দুল কাদেরের চিকিৎসা চলছে। আইসিইউ 3008 নম্বর কেবিনে চিকিৎসাধীন ওবায়দুল কাদের। সেখানে ওবায়দুল কাদেরের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজিস্ট অধ্যাপক ডক্টর আবু নাসের রিজভী। এছাড়া আওয়ামী লীগ নেতাদের মধ্যে সেখানে অবস্থান করছেন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম ও ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস ওবায়দুল কাদেরের চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দলীয় সাধারণ সম্পাদকের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। সিঙ্গাপুরে পৌঁছার পরপরই বিমানবন্দরে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই সময় তার রক্তচাপ ছিল স্বাভাবিক, পাশাপাশি শারীরিক অবস্থাও স্থিতিশীল ছিল বলে সোমবার রাত 9:45টায় যুগান্তরকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডক্টর এস এম মোস্তফা জামান। এর আগে এদিন দুপুরে বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া সাংবাদিকদের বলেন, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে, অর্থাৎ তার শারীরিক ঝুঁকি আগের চেয়ে কম, কিন্তু ঝুঁকিমুক্ত বলা যাবে না। অন্যদিকে খেপেছে আল্লামা শফি, বললেন এমপি মেননকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেননকে অনতিবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ক্ষমা চাওয়ার কথা জানান আল্লামা শাহ আহমদ শফি। আল্লামা আহমদ শফি বলেন, কওমি মাদ্রাসার সাথে এদেশের আপামর জনগণের আত্মিক সম্পর্ক রয়েছে। জনগণের আর্থিক সহযোগিতায় হাজার হাজার কওমি মাদ্রাসা গড়ে উঠেছে। রাষ্ট্রীয় কোনো সহযোগিতা ছাড়া দেশে শিক্ষার হার বৃদ্ধি, দুর্নীতি, মাদক মুক্ত সমাজ বিনির্মাণ এবং একটি ধর্মপ্রাণ জাতি উপহার দিতে কওমি মাদ্রাসা অনন্য নজির স্থাপন করেছে, যা দেশের ইতিহাসে বিরল।
সৎ, যোগ্য ও ধর্মপ্রাণ নাগরিক তৈরির পবিত্র স্থান কওমি মাদ্রাসাকে রাশেদ খান মেনন বিষবৃক্ষ বলে আলেম ওলামা, ছাত্র সমাজ ও কোটি মানুষের মনে আঘাত করেছেন। বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত কওমি মাদ্রাসাকে বিষবৃক্ষ বলে সম্বোধন করে তিনি রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছেন। এজন্য অনতিবিলম্বে সাংসদ রাশেদ খান মেননকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তিনি আরও বলেন, কাদিয়ানী সম্প্রদায় তথা আহমদিয়া মুসলিম জামাত ইসলামের শরীয়ত তথা কোরআন সুন্নাহ মোতাবেক কাফের। খতমে নবুয়ত অস্বীকারী ও নবী রাসূলদের প্রতি কটূক্তিকারী মুসলমান থাকতে পারে না। তাদের কাফের ঘোষণা ঈমানের দাবি। শুধু পাকিস্তান নয়, সৌদি আরব, মিশর, মালয়েশিয়া সহ পৃথিবীর অধিকাংশ মুসলিম রাষ্ট্র ও সংগঠন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করেছে। রাশেদ খান মেনন ধর্মপ্রাণ মুসলমানদের ইমানি আন্দোলনকে পাকিস্তানের যোগসাজশ দেখিয়ে মূলত অমুসলিম কাদিয়ানীদের পক্ষ নিয়েছেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের কোটি কোটি মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করেছেন। আল্লামা আহমদ শফী বলেন, হেফাজতে ইসলাম মুসলমানদের ঈমান আকিদা রক্ষার সংগ্রামের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন। হেফাজতে ইসলামের কাজ হলো মহান আল্লাহ তাআলা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরতে সাহাবায়ে কেরামের শান মান মর্যাদা রক্ষা করা, নাস্তিক্যবাদী ইসলাম বিদ্বেষী অপশক্তি এবং বিশ্বব্যাপী ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ইহুদি খ্রিস্টান সাম্রাজ্যবাদী রামবাম গোষ্ঠীর মোকাবেলায় সংগ্রাম চালিয়ে যাওয়া। দেশে বিদেশে কোনো অপশক্তি ইসলামকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার স্পর্ধা দেখালে দেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে তা প্রতিরোধ করা এবং যে কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থাকা। তিনি আরও বলেন, ইসলাম ধর্ম সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলে। ধর্মভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম দেশের কোথাও কোনো সংখ্যালঘুদের উপর হামলা করেছে এমন কোনো নজির নেই। তাছাড়া তাবলিগ জামাতের চলমান বিরোধ নিরসন এবং স্কুল সিলেবাসে বাদ দেওয়া অংশগুলো পুনঃস্থাপনের আন্দোলন গণমানুষের দাবি ছিল। হেফাজতে ইসলাম সে দাবির প্রতি সম্মান দেখিয়ে এসব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, রাশেদ খান মেনন মূলত তার প্রদত্ত বক্তব্যের মাধ্যমে অপপ্রচার চালিয়ে ধর্মবিদ্বেষ মনোভাব প্রকাশ করেছেন। অনতিবিলম্বে তিনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে তৌহিদি জনতা এসব কটূক্তি, অপপ্রচার ও ধর্মবিদ্বেষী বক্তব্যের সমুচিত জবাব দেবে।